তুমি ভাবছো শরীরটা তোমার, অথচ তোমার হুকুম সে সবসময় মানছে না। চাইছো তোমার বশে থাকুক, কিন্তু থাকছে না। অথচ সেই ছেলেবেলা থেকে জ্ঞান হওয়ার পর তোমার ওই শরীরটাকে ঘিরে মনে মায়া জন্মালো। কত যত্ন করে এসেছো, তার জন্য কষ্ট কম করতে হয়নি তোমাকে। সেই কাক ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছো, যাতে গোটা শরীরে রক্ত চলাচল স্বাভাবিক হয়, পেশিগুলো তেজি থাকে। একটু বড় হওয়া মাত্র তেল ঘি খাওয়া ছেড়ে দিলে, এমনকি পছন্দের মন্ডার দিকেও হাত বাড়ালে না। কিন্তু ওই যে শরীরটা নিয়ে আমার আমার করছিলে, সেটা তো তোমার কথা শুনতেই চাইছে না। ওই যে সুন্দর চুলগুলো তোমার অত যত্ন পাওয়া সত্ত্বেও একটু একটু করে উঠে যাচ্ছে, আটকাতে পারছো? কথা নেই বার্তা নেই, হাঁটতে গিয়ে হাঁটু কনকনিয়ে উঠল। তারপর থেকে তোমার বাধ্য হাঁটু অবাধ্য হয়ে তোমাকে ব্যথা দিয়ে যাচ্ছে। ডাক্তার পরীক্ষা করে বলল, তোমার রক্তে চিনি বেড়ে গেছে এবং সেই সঙ্গে ইউরিক অ্যাসিডও। এখন অনেক কিছু বর্জন করতে হবে। তার মানে তোমার সর্বাঙ্গে তোমারই বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। ভয় পেয়ে বুক পরীক্ষা করালে। ডাক্তার বলল, বুকের বাঁ দিকের যন্ত্রটা ঠিকঠাক চলছে, একটুও টোল খায়নি। তুমি জানো, হাত পা যত বিদ্রোহ করুক, আসল দুর্গ হলো বুকের বাঁদিকে। সেটা ঠিকঠাক থাকলে বিদ্রোহ দমন করার সময় পাওয়া যাবে। কিন্তু ওই যন্ত্রটা আচমকা বন্ধ হয়ে যেতে 1 সেকেন্ডও সময় লাগবে না। ধরফড়িয়ে শরীরটা নিথর হয়ে যাবে। যে শরীর নিয়ে এত আমার আমার করছিলে, সেই শরীরটা তখন আর কিছু করার নেই। পলাশপুরের হাটে বুড়ো বটগাছের নিচে দাঁড়িয়ে কথাগুলি যে বুড়ো লোকটি বলছিলেন, তার সাদা দাড়ি বাতাসে ঈষৎ উড়ছিল। লোকটির পরনে টপ্পি দেওয়া আলখাল্লা। তার সামনে জনা 12 হাঁটুরের পেছনে বসেছিল শ্রমিক। তার মনে হলো কথাগুলো পুরনো, কিন্তু বলার ধরনটা ভালো। একজন হাঁটুরে জিজ্ঞাসা করল, তাহলে কি করা? কি আর করবে, আনন্দ করো, ফুর্তি করো, জীবন তো একটাই। কারো 40, কারো 80 কি 90। মায়ের পেট থেকে বেরোনো মাত্র জেনে রেখো যে তোমার চলে যাওয়ার সময় এগিয়ে আসছে। সময়টা নষ্ট করো না। যে কাজ করে পেটের ভাত জোগাড় করো, সেটা খুশির সঙ্গে করো। বৃদ্ধ হাসলেন। ভগবানকে ডাকবো না? সে তোমার ইচ্ছে, তাকে ডাকার তো অনেক রকম উপায় আছে। রোজ যদি একটা রুগ্ন গাছের গোড়ায় ঠিকঠাক জল দাও, ক্ষুধার্ত পাখিদের দানা খাওয়াও, যদি শহরে থাকো তাহলে রোজ বিকালে হাসপাতালে গিয়ে শোয়া অসুস্থ মানুষের পাশে 10 মিনিট বসে তাকে উৎসাহ দিয়ে আসো, তাহলেও ভগবানকে ডাকা হয়ে যাবে। এরকম কাজে তিনি যত খুশি হবেন। 24 ঘন্টা হরিকীর্তন করলেও তার একাংশ খুশিও হবেন না। হাসলেন বৃদ্ধ। আর একজন হাঁটুরে জিজ্ঞাসা করল, কুকুর গরুও তো সারাদিন ফুর্তিতে থাকে, আনন্দে থাকে, আবার কখনো কখনো অন্যের উপকার করে, তাহলে? হাত তুললেন বৃদ্ধ। তুলনা করো না। তারা সব পারে কিন্তু ভাবতে পারে না, কারণ তাদের মন বিকশিত নয়। মানুষের মন আছে, মানুষ চিন্তা করতে পারে। হাতির শরীর বিশাল, কিন্তু মানুষের মনের শক্তির কাছে সে দুর্বল। শালা হারামি। কানের কাছে চাপা গলায় হিসহিসানি শুনে অবাক হয়ে তাকিয়ে শ্রমিক একটা দাড়িওয়ালা প্রৌঢ়কে দেখতে পেল। লোকটার ঠোঁটে তাচ্ছিল্যের ছাপ। শ্রমিক জিজ্ঞাসা করল, ওকে চেনেন? হাড়ে হাড়ে। কিরকম? লোকটা তাকালো। এখানে বসে ওসব বলা যাবে না বাবু। আমাকে বাবু বলবেন না, আমি শ্রমিক। লোকটা একবার তাকিয়ে কাঁধ নাচালো, তারপর উঠে হাঁটতে লাগলো। শ্রমিকের মনে হলো লোকটা তাকে পছন্দ করলো না। সে চটপট লোকটার সঙ্গ ধরল। আপনি চলে এলেন যে, আমার কথা পছন্দ হয়নি? ওরা ততক্ষণ বটগাছ থেকে বেশ কিছুটা দূরে। দাড়িওয়ালা লোকটি হাত নাড়ল। আমার পছন্দ অপছন্দর কি দাম? আপনি যান, বক্তৃতা শুনুন, আমাকে যেতে দিন। দেখুন,
আপনি আমাকে বাবু বলে ডেকেছেন, আমি তাতে কোনো আপত্তি করেছি? ঠিক আছে, ঠিক আছে। না, ঠিক নেই। বেশ, আপনাদের মতো শহরে বাবুরা যখন এসে নিজের নাম ধরে ডাকতে বলেন, ভাব দেখান আপনাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই, তখন বুঝতে পারি মতলব আছে। আপনাদের মনে ধান্দা না থাকলে আমাদের পাত্তা দেবেন না। দেখে দেখে চোখ পচে গেছে, আর ধসটামও ভালো লাগে না। লোকটি সরাসরি বলল। হেসে ফেলল শমিক। আপনি আমাকে বেশ খানিকটা গালাগালি করলেন, অথচ এর আগে কখনো দেখেননি। এই ফকির সাহেবও কি তাই? ফকির সাহেব? ওই লোকটা ফকির নাকি? আপনাকে কে বলেছে? খিচিয়ে উঠল দাড়িওয়ালা। ও যদি ফকির হয় তাহলে কাছিমও ফকির। আমি তো বললাম ওকে আমি হাড়ে হাড়ে চিনি। আসলে ওর বেশবাস দেখে আমার তাই মনে হয়েছিল। আপনাদের মতো শহরের লোকদের ওই হলো মুশকিল, মোড়ক দেখে চট করে ভুলে যান। আপনাদের শুধু দোষ দেব কেন? ওই যে লোকগুলো উবু হয়ে ওর কথা গিলছে, ওরাও তো একই ভুল করছে। কিন্তু কথাগুলো বেশ ভালো বলেছেন, এ কথা স্বীকার করতে হবে। শমিক আলোচনা চালিয়ে যেতে চেষ্টা করল। এতক্ষণে সে বুঝে নিয়েছে এই লোকটির কাছে জমজমাট গল্প আছে, এর সঙ্গে ঘনিষ্ঠতা করতেই হবে। ওগুলো নতুন কথা, জন্মালে যে মরতে হবে এ কথা কে না জানে। ও বলল নিজের শরীর নিজের থাকে না, কিন্তু ও যদি বলতো মরেও শরীর কখনো কখনো নিজের থেকে যায়, তাহলে বুঝতাম নতুন কথা বলছে, সত্যি কথা বলছে, কিন্তু তা বলার হিম্মত ওর নেই। লোকটা মাথা ঝাঁকালো। আপনি যখন ওকে এতটা চেনেন, তাহলে আপনিও ওর অপরিচিত নন। বেশি লোক তো বটগাছের নিচে ছিল না, আপনাকে অবশ্যই উনি দেখেছেন। কিন্তু ওর মুখ দেখে তো মনে হলো না আপনাকে চিনতে পেরেছেন। দেখলেন তো, লোকটা ঠোঁট বেঁকালো। ওকে আমি হারামি বলি কি সাধে? কি চমৎকার হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে কথা বলছিল, যেন আজই আমাকে প্রথম দেখল। যাত্রায় অন্যের লেখা কথা মুখস্থ করে অভিনয় করা হয়, আর জীবনভর মিথ্যে কথা অভিনয় করে গেল এমনভাবে যে শুনলে লোকে সত্যি বলে ভাববে। শমিক মাথা নাড়ল। এখন মনে পড়ছে, আপনার দিকে তাকিয়েই হাসছিল। তাহলে আমি মিথ্যে বলি না বাবু। চা খাবেন? কি? অনেকক্ষণ চা খাইনি। ওই যে চায়ের দোকান, চলুন একসঙ্গে চা খাই। এখানে প্রথম আসা হয়েছে। হ্যাঁ, আজই এলাম। সেটা বুঝতে পারছি। এই মন কাড়ায় কেউ গদাইয়ের দোকান ছাড়া অন্য কোনো দোকানে চা খেতে চায় না। ও নেয় 1 টাকা, গদাই নেয় 5 শিকে, তবু। আচ্ছা, গদাইয়ের দোকান কোন দিকে? ওই নদীর ধারে। গ্রামের নাম মনকাড়া। হাট বসে সপ্তাহে 1 দিন। আগে আশেপাশের চাষিরা তাদের চাষের ফসল নিয়ে হাটে আসতো। শেষ পর্যন্ত পাইকাররা মাল নিয়ে আসা শুরু করলো লরিতে চাপিয়ে। শাকসবজির পাশে চালানি মাছ, সাবান, তেল, পাউডার বিক্রি শুরু হলো হাটে। বেলা যত বাড়ে ভিড় তত বাড়ে। মনকাড়ার হাট এই অঞ্চলে বিখ্যাত। কয়েক বছর হলো হাটের দিন তাঁবু পড়ছে ওপাশের নদী ঘেঁষে। সেখানে লরিতে চেপে এসে আলো করে দাঁড়িয়ে থাকে শহরের লাল যুবতীরা। এই নিয়ে অনেক হাঙ্গামা হয়েছে এক সময়। গেল গেল রব তুলেছিল যারা, তাদের শান্ত করা হয়েছিল এই বলে যে লক্ষণ রেখা টেনে দেওয়া হলো, ওই রেখার এপারে হাটে কোনো সুন্দরী পা দেবে না, দিলে তার পা ভেঙে দেওয়া হবে। ওরা যদি হাটের বাইরে নদীর ধারে তাঁবু গাড়ে, তাহলে হাটের চরিত্র নষ্ট হওয়ার কথা নয়। যারা হাটে আসছে তাদের যদি বুকের পাটা বড় হয়, তাহলে পা ফেলে লক্ষণ রেখা ডিঙ্গিয়ে তাঁবুতে গিয়ে ঢুকুক, কারো কিছু বলার নেই। যতই মুখে বলুক গায়ে থেকে বউ বাচ্চা নিয়ে বাস করে, কেউ বুকের পাটা চড়া করতে সাহস পেল না। যার সাতকুলে কেউ নেই, যে পকেট খালি জমিদার, সে হে হে করতে করতে এগিয়ে গলা ধাক্কা খেয়েছে।
কাছে ঘেঁষতেই দেয়নি লাল সুন্দরী চৌকিদারেরা। সারাদিন শরীর দুমড়ে মুচড়ে শেষ পর্যন্ত হাই তুলতে তুলতে ওরা লরিতে চেপে ফিরে গেল। দূর থেকে সেই দৃশ্য দেখেই জিভ গিলল মন কাড়ার হাটের লোভীরা, কিন্তু হাল ছাড়ল না লাল সুন্দরীদের মালিক। মনসা মেলায়, সংক্রান্তির মেলায় তাঁবু একপাশে থাকলেও কেউ রাগ কাটে না। হাটের একটা দিনই সবাই চরিত্রির মুঠোয় পড়ে বসে থাকবে, এ কেমন কথা? তাই নৌকো এলো এই হাটে। 10 মিনিটের নৌকো বাহার করে পৌঁছানো যাবে তাঁবুর ওপাশে। আগে হাট থেকে দেখা যেত সব, তাই কাপড় টাঙিয়ে দেওয়া হলো তাঁবুগুলো। নৌকো থেকে যারা নামছে তারা হয় গামছা না হয় কাপড়ে মুখ ঢেকে নেমে টুক করে তাঁবুতে ঢুকে যায়। মন কাড়ার হাট তাদের দেখতে পায় না। শ্রমিককে নিয়ে দাড়িওয়ালা গদাইয়ের চায়ের দোকানে চলে এলো। একেবারে নদীর পাশে ঝুপড়ির দোকান। সামনে মাটিতে বাঁশ পুঁতে বেঞ্চির ব্যবস্থা। সেখানে কিছু লোক ঝুম মেরে বসে আছে। দাড়িওয়ালা বলল, গদাইয়া গদাইয়া 2 কাপ চা। বড় মুখ করে বলছি তোমার কথা, মান যেন থাকে। যাকে বলা হলো তিনি ঝুপড়ির ভেতরে। তার চেহারা দেখার সৌভাগ্য এখনো হলো না। তবে এই ঝুপড়ির দোকান যে শুধু হাটবার উপলক্ষে গজিয়ে ওঠেনি তা শ্রমিক বুঝতে পারল। সে বাঁশের বেঞ্চিতে দাড়িওয়ালার সঙ্গে বসতেই সামনের বেঞ্চির একজন বলল, ঠিক গুনেছিস, মনে হচ্ছে এখন পর্যন্ত 4 নৌকো গিয়েছে। না 3, এখন পর্যন্ত 7 জন। দ্বিতীয় লোকটি বলল, সব শালা মুখ ঢেকে যাচ্ছে। যাচ্ছে কিন্তু ফিরছে না কেন? খুক খুক করে হাসল দ্বিতীয় জন, বা টাইম লাগবে না, একই ঘরের মাগি, কত তরিবোধ কত খেলা, বয়সটা কখন যে চলে গেল করিম ভাই। ওটা মনে করলে আরো চলে যাবে। সব সময় ভাববি এখন বিকেল কিন্তু সূর্য ডোবেনি, তাহলে হনুমানের মতো সূর্যটাকে বগলে চেপে রাখতে পারবি। আলো মরবে না, বুঝলি দশারথ? করিম ভাই উপদেশ দিল। ওই দেখো, আর একবার খালি নৌকাটা ফিরে এসেছে। দশারথ বলল, ওদিকে ঘাট ফাঁকা, কেউ যাওয়ার নেই। 2 জন আসছে, শালারা গামছায় মুন্ডু মুড়ে ফেলেছে। বয়স বেশি না। কি করে বুঝলে? শরীর দেখে। নৌকোয় উঠল। ও করিম ভাই। দশারথ আতঙ্কিত। ডান দিকেরটা সেনা সেনা লাগছে যে, চিনিস না, দেখিস না আর। কিন্তু আসুপ কর, ছেলে পিলে যৌবন এলে বাপদের চোখ বন্ধ করে রাখতে হয়। তুই ভাব ভুল দেখেছিস। পাশের ঘরের ছেলে আর তার বউয়ের সঙ্গে রাতের বেলা কি করছে তা নিয়ে কোনো বাপ ভাবে? মনে করে এটাও সেই রকম। ধুস, চলো। দশারথ উঠে যেতেই করিম ভাইও সঙ্গী হলো। দাড়িওয়ালা এতক্ষণে কথা বলল, শুনলেন বাবু? শ্রমিক মাথা নাড়ল। এর নাম জীবন, কখন কোন দিক দিয়ে কাকে ল্যাং মারবে কেউ জানে না। এই সময় একটা বাচ্চা ছেলে 2 গ্লাসে চা নিয়ে ওদের সামনে দাঁড়ালো। সেটা নিয়ে শ্রমিক জিজ্ঞাসা করল, বিস্কুট আছে? ছেলেটা দৌড়ে ভেতরে চলে গেল। ফিরে এলো 2টি বাসি বিস্কুট হাতে নিয়ে। দাড়িওয়ালাকে একটা বিস্কুট দিয়ে চায়ে চুমুক দিল শ্রমিক। বেশ ভালো চা। বলেছিলাম না, গদাইয়ের চা এই তল্লাটের সেরা। শ্রমিক ঝুপড়ির দিকে তাকালো। গদাইয়ের দর্শন এখনো পাওয়া যাচ্ছে না। চা শেষ করে দাড়িওয়ালা বলল, আপনাকে মন্দ লোক বলে মনে হয় না। এত তাড়াতাড়ি ভালো মন্দ কি বিচার করা চলে? শ্রমিক তাকালো। একটা চাল টিপলেই বোঝা যায় ভাত ফুটলো কিনা। বাব্বা, চাল টিপলেন কখন? হাসলো দাড়িওয়ালা। এই যে এতক্ষণ এখানে বসে ওদের কথাগুলো শুনলেন, কিন্তু একটাও ফুট কাটলেন না। ওরা চলে যাওয়ার পরে মুখ খুললেন না। এইটা প্রমাণ করছে আপনি হজম করতে পারেন। মন্দ মানুষের হজম শক্তি ভালো থাকে না। বা ভালো বললেন, আপনার নামটা কিন্তু এখনো জানা হলো না। শ্রমিক হাসল। চরণ, চরণ মণ্ডল। শ্রীচরণ বলুন। না, এই ফাটাফুটো চরণ থেকে শ্রী কবে উধাও হয়ে গেছে।
নিজের পা দেখালো চরণ। টায়ারের চটির বাইরে যে জায়গাটা দৃশ্যমান, তাতে অনেক শুকনো ক্ষতের চিহ্ন। চায়ের গ্লাস নামিয়ে রেখে শ্রমিক জিজ্ঞাসা করল, তাহলে বলছেন ওই বটগাছের তলায় দাঁড়িয়ে সুন্দর কথা বলা মানুষটি? কথা থামিয়ে দিল চরণ। ও, আপনি ওর কথা এখনো বলেননি? হাসল শ্রমিক। না, ওখানে ছিলাম বলেই তো আপনার সঙ্গে আলাপ হলো। চরণ তাকালো শ্রমিকের দিকে। বাবু, আপনার পরিচয়টা সত্যি করে বলুন তো। শ্রমিক আকাশের দিকে তাকালো। এখন ভর দুপুর, কিন্তু সময়টা শীতের শুরু বলে তেমন গরম নেই। তার উপর নদীর ছুঁয়ে আসা হাওয়ার ছোঁয়ায় শরীরকে আরাম দিচ্ছে। শ্রমিক বলল, আমি গল্পের বই লিখি, প্রায়ই ঘুরে বেড়াই, মানুষ দেখি, মানুষের গল্প শুনি। এটা করতে আমার খুব ভালো লাগে চরণবাবু। আই বাপ, আপনি আমাকে বাবু বলছেন? চরণ প্রতিবাদ করল। বলবো না যদি আপনি আমাকে শ্রমিক বলে ডাকেন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। শ্রমিক বলল, আপনি যখন গল্পের বই লেখেন তখন মানুষ হিসেবে আমার থেকে অনেক বড়। ওই শবনম আমাকে গল্পের বই দিয়েছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। পড়ে খুব কেঁদেছিলাম। বিন্দু ছেলে, লোকটাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু শবনম বলল উনি গত হয়েছেন অনেক কাল আগে। মানুষের জীবনে এত কান্না, তবু কাঁদবার জন্য গল্পের বই পড়ে কেন বুঝতে পারি না। চরণ ফোঁস করে শ্বাস ফেলল। এই মুহূর্তে লোকটিকে খুব নরম বলে মনে হলো শ্রমিকের, কিন্তু সেই সঙ্গে মনে হলো যতই তারা শরৎচন্দ্রকে গত সময়ের লেখক বলে ভাবুক, তিনি এখনো দুর্দান্তভাবে বেঁচে আছেন সাধারণ মানুষের মনে। শবনম আর আপনাকে বই পড়তে দেয়নি? না, ওর কাছে তো বই বেশি নেই। গরিব ঘরের মেয়ে, পাবে কোথায়? সারাদিন তো চা বানিয়ে সংসার চালায়। চরণ বলল, শবনম চা বানায়, হ্যাঁ, কিন্তু জানেন ও কবিতাও লেখে। ওর কবিতা নিয়ে গান বেঁধেছে মিন্টু বাউল। পাঁচমিশেলি মন খারাপের পরে ও তোর সঙ্গে আসি, কি সুন্দর কথা, তাই না? চরণ চকচকে চোখে তাকালো। চমকে উঠল শ্রমিক। আচমকা তার গায়ে কাঁটা ফুটল। সে বলল, আবার শুনি লাইনটা। চরণ সুর ধরার চেষ্টা করল। আমার পাঁচমিশেলি মন খারাপের পরে ওরে তোর সঙ্গে আছি, এই লাইন তোমাদের শবনম লিখেছে? মাথা নেড়ে হ্যাঁ বলল চরণ। আর সেই মেয়ে চা বানায়, বয়স কত? আর কত, 17 কি 18? ওর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবে? হাসল চরণ। আপনি বিষয় বদলে ফেললেন যে। তার মানে? ওই আপনি হারামিটার কথা শুনতে এত দূরে এসেছিলেন না? হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে শবনমের সঙ্গে কথা বলা খুব দরকার। চরণ, ওই পাঁচমিশেলি মন খারাপ আমিও লিখতে পারতাম না। আমরা বেশিরভাগ সময় যাকে প্রিয় ভাবি তার ব্যবহারে কষ্ট পেয়েও তার সঙ্গে থেকে যাই। ওইটুকুনি মেয়ে এমন কথা কি সহজে লিখেছে? শ্রমিক বেশ উত্তেজিত। আপনি শহরের মানুষ, হাট দেখতে এসেছিলেন, হাট দেখা শেষ হলে ফিরে যাবেন, আপনার সময় কোথায়? চরণ বলল, ওকে দেখার জন্যে আমি আজ এখানে থেকে যেতে পারি। থাকবেন কোথায়? মন কাড়ায় কোনো হোটেল নাই, ধর্মশালা নাই। নাই বা থাক, এই বাঁশের বেঞ্চিতেই না হয় রাত কাটিয়ে দেব। সামনে নদী আছে, কোনো সমস্যা হবে না। হাটের দোকান থেকে যা হোক কিছু একটা কিনে খেয়ে নেব। সত্যি কথা বলেছেন? এক মুহূর্ত ভাবল শ্রমিক। হ্যাঁ। তাহলে বলি। চরণ মুখ খুলতেই সেই বালক এসে হাত বাড়ালো। দাম। শ্রমিক পকেট থেকে একটা 5 টাকার নোট বের করে ছেলেটার হাতে দিতেই সে পকেট থেকে খুচরো বের করে বাকিটা এগিয়ে ধরল। ওটা তুমি রেখে দাও। না। মাথা নাড়ল ছেলেটা। আমি তোমাকে মিষ্টি খেতে দিচ্ছি। না। নিয়ে নিন, ও নেবে না। চরণ উঠল। ওকে অনুসরণ করে নদীর ধারে চলে এলো শ্রমিক। চরণ বলল, এই নদীর নাম কি জানেন? না। শান্তি। এর কাছে এলে মন শান্ত লাগে। আপনি বললেন দরকার হলে রাতটা এখানে থেকে যাবেন।
চলুন, আমার সঙ্গে চলুন। চরণ বলল, কোথায়? মিন্টু বাউলের একরাই, নদীর ধারেই। নদীর গা ধরেই যেতে পারবেন। কিন্তু শবনম, চায়ের দোকান বন্ধ করে সে প্রতি সন্ধ্যায় মিন্টু বাউলের কাছে আসে। চলুন। মন কাড়ার কথা শমিক শুনেছিল কয়েকদিন আগে। একজন পত্রিকার সাংবাদিক বন্ধু, যে নিজেকে হার্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেয়, সে বলেছিল, মাত্র ঘন্টা চারেকের পথ। ভোর 6টায় বাসে উঠলে 10টায় পৌঁছে যাবে। প্রতি শনিবার হাট বসে। সারাদিন ঘুরে বিকেল 4টায় বাস ধরে ফিরে আসতে পারো। মানুষ দেখতে পাবে হে, খাঁটি মানুষ। সাংবাদিক বন্ধু বলেনি এই নদীর নাম শান্তি। শমিক জিজ্ঞাসা করল, এরকম কোনো নদী আছে তা জানতাম না। পদ্মা থেকে বেরিয়ে আবার পদ্মায় মিশে গেছে, মাইল 15। তার মধ্যে একটা নাম পেয়ে গিয়েছে। আগে শীতেও ভরা থাকতো। ফারাক্কা ইন্ডিয়া যেই বাদ দিল, অমনি পদ্মার বুকেই পাঁজর দেখা দিলে এর তো মজে যাওয়ার কথা। তবু আছে কোনো মতে। কিন্তু বাবু, আপনার হাট দেখা যে হলো না। চরণ বলল, আবার বাবু? আচ্ছা, কি করি বলুন? আপনার পোশাকটাই বলে দিচ্ছে আমার থেকে আপনি আলাদা। সামনে গর্ত, সামলে হাঁটবেন। চরণ সতর্ক করল। কিন্তু চরণ, খুব খিদে পেয়ে গিয়েছে। হাট থেকে কিছু একটা খেয়ে নিলে হতো না? আলু ভর্তা আর মুড়ি মাখা খাবেন? মুড়ির সঙ্গে আলু ভর্তা? গরিব মানুষের খাবার। একদিন মুখ বদলালে দেখবেন খারাপ লাগবে না। বেশ, কোথায় পাবো? আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ রে। উঁচিয়ে গান ধরল চরণ, একটা মাটির বেড়ির সামনে দাঁড়িয়ে। আবার কাকে শখ হলো কোকিল হওয়ার? এই জন্মে যে হবে না তা লক্ষবার বলেছি, কিন্তু এমন বেহায়া লোক, কানেও তোলে না। চেঁচিয়ে বলতে বলতে এক মধ্যবয়সী মহিলা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে শৌমিককে দেখে জিভ কেটে মাথায় ঘোমটা টানল। বাস, যা তো গেল, সতীত্বও গেল। তোমার কাছে আর কিছু রইল না যে পরপুরুষের সামনে খোলা মুখে বেরিয়ে এলে কোন আক্কেলে। চরণ হাসল। আমি কি করে জানব? শুনেছি মেয়ে মানুষের সর্বাঙ্গে চোখ। তোমার যদি দুখানা হয় তো কি করার? শোনো, উনি বড় মানুষ, গল্পের বই লেখেন। হাটের মানুষ দেখতে এসেছিলেন। আর এমনই কপাল, বটগাছের তলায় হারামিটার বক্তৃতা শুনছিলেন মগ্ন হয়ে। আর একটু সময় পেলেই কথার জাদুতে মাথা ঘুরিয়ে দিত। চরণ বলল, থাক, যে যা করছে করুক, আমাদের কি? ওহো, আমি একে বললাম খিদে পেয়েছে যখন, তখন মুড়ি আর আলু ভর্তা খাবেন, চলুন। বসতে বলো, এখনই নিয়ে আসছি। মধ্যবয়সিনী দ্রুতই ভেতরে চলে গেল। চরণ তাকালো শমিকের দিকে। আমার ভাবি বড় ভালো মানুষ। ওই যে হারামিটারে দেখলেন, একে তিনি বিয়ে করেছিলেন। ও। শমিক হকচকিয়ে গেল। বসুন, এই জায়গায় আরাম করে বসুন, হাত মুখ ধোবেন নিশ্চয়ই। শমিক বলল, দেখো চরণ, এভাবে আচমকা এসে ওর কাছে খাবার চাইলে উনি হয়তো খুব অসুবিধাতে পড়বেন। কি দরকার ছিল এসবের? মাথা নাড়ল চরণ। অন্য কেউ হলে তো যেতাম না। ওই যে লোকটাকে দেখলেন, ও কিন্তু আমার নিজের দাদা নয়, চাচাতো দাদা। সে ছেলেবেলা থেকে ভান করে এসেছে, বারংবার বলেছে বৈরাগী হবে, ফকির হয়ে দেশে দেশে ঘুরে বেড়াবে। অল্প বয়স থেকে কথার ফুলঝুরি ছড়াতো, তাই ওকে কেউ কাজকর্মে জোর করতো না। চাষবাস, মাছ ধরা, গায়ের লোকজন যা করে তার কোনোটাই নয়। মাঝে মাঝে উধাও হয়ে যেত, আবার ফিরে আসতো। চাষি ভাবলেন বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। জেনে শুনে ওই ভাবিকে, তখন ভাবির 17 বছর বয়স, আমি আরো ছোট, বউ করে নিয়ে এলেন চাষি। সেই রাত্রে নতুন বউকে উনি কি বলেছিলেন জানেন? শমিকের অস্বস্তি হচ্ছিল। বলল, এসব কথা পরে না হয় শুনবো। বুঝতে পারছি। তাই হোক, চলুন হাত মুখ ধোবেন।